আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি। জনাব আনিস আলমগীর, আজকে আলোচনার শুরুতেই আমি আপনার একটা স্ট্যাটাস দিয়ে শুরু করতে চাই। আপনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনি জানতে চেয়েছেন যে আগে যেমন একটা নিয়ম ছিল যে প্রধানমন্ত্রী বাইরে থেকে এসেই একটা প্রেস কনফারেন্স করতেন, ইউনূস সাহেব কেন প্রেস কনফারেন্স করছেন না? এখানে আপনি দুই তিনটা সন্দেহের কথা বলেছেন, ওগুলো আপনার মুখে শুনতে চাই। আপনার এই স্ট্যাটাসের নিচে আবার দেখলাম একজন প্রশ্ন করেছেন, মিস্টার মামুন খলিল, উনি প্রশ্ন করেছেন যে আপনি তো একটা প্রশ্ন করলেন, উনি আরেকটা প্রশ্ন করেছেন যে একটা তো প্রথাগত নিয়ম আছে, একটা কনভেনশন আছে যে প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফেরত এসে রাষ্ট্রপতির সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেন এবং জানান কি আলাপ হলো না হলো। ইউনূস সাহেব সেটাও করেন না। তো এই দুটো ব্যাপারে আপনার স্ট্যাটাস পুরোটা আপনি কি লিখেছেন সেটা একটু বলবেন, কেন লিখেছেন, আপনি কি মনে করেন সেটা বলবেন, এবং মামুন খলিলের ওই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন সেটাও আমরা একটু শুনতে চাই। না, আমার হঠাৎ করে মনে হলো যে ডক্টর ইউনূস যে জবাবদিহিতার যে বড় বড় কথা বলেন, যে বা এটা সুন্দর সোসাইটি হাবিজাবি যা বলেন আর কি, বা এই আমাদের ইয়াংদের সামনে যে স্বপ্ন দেখান, তো আমার কয়দিন ধরে মনে হচ্ছে যে জবাবদিহিতা বিষয়টা, মানে মানুষ ক্ষমতায় গেলে যে জবাবদিহিতা একটা বিষয় আছে, সেটা কিন্তু আমি দেখছি না। এই 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 বিষয়টা আমার মাথায় এসছে যে বিএনপি সহ বিভিন্ন দল একটা অভিযোগ করছেন যে যে আরাকানে কে আপনার রাখাইনে যে দেবে, আহ, মানবিক করিডোর দেবে, সে বিষয়টা জাতীয়ভাবে তারা উনি আলোচনা করেন না। স্টেক হোল্ডার তারা তো আছেন, তাদের সাথে কোনো বিষয় নাই, তারা একটা ধর্ম জালের মধ্যে আছে। তা আমি ভাবলাম যে এটা যদি, এবং কদিন আগে দেখলেন যে আপনার কয়টা টেলিভিশনের সাংবাদিক চাকরিচ্যুত হলো, তো সবকিছু নিয়ে এবং সত্যিকার অর্থে আরো একটা জিনিস খুব মিস করছিলাম, যে শেখ হাসিনার যে ইয়েগুলা, আমার আমার চোখে এটি ছিল সবচেয়ে রিয়েলিটি শো, মানে বাংলাদেশের সব কয়টা টেলিভিশন একযোগে। এবং সেই জি হুজুর মার্কা সাংবাদিক যেগুলো মানে প্রশ্ন করেন, আমি নিজেও প্রশ্ন করেছি, আমাকে কিন্তু আরেকজন কোশ্চেন করেছে, আপনিও তো কোশ্চেন করেছেন। ওই ভাইদের উদ্দেশ্যে আমি বলছি, আমার স্পষ্ট মনে আছে আমি একটা কোশ্চেন করেছিলাম, আপনি আস্তে আস্তে বলে দিই আপনাকে। সেটা হচ্ছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমি এটা কোশ্চেন করেছিলাম, যে রামপালের বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাংলাদেশে, আর এখানে ইনভেস্টর আমরা এবং তারা, ভারত শুধুমাত্র আমাদেরকে কিছু লোন দিয়েছে। তো এত কিছুর পরে আমাদের এলাকাতেই পরিবেশ দূষণের অভিযোগ উঠছে, শেয়ার কেন 50-50 হবে? আমি এই কোশ্চেন করেছিলাম। ভাই, আমি কি এটা অন্যায় কোশ্চেন করেছিলাম? হ্যাঁ, যে আমার দেশে সবকিছু হচ্ছে, টাকাও 50-50, কিন্তু ল্যান্ডটা তো আমার, পরিবেশ আমার ধ্বংস হচ্ছে, তারপরে 50-50 কেন? যারা এগুলো বুঝে তারা বুঝে, আর যারা যে সমস্ত গর্দভ লোকজন এগুলো সমালোচনা করে তাদের করার কিছু নাই। তো এরপরে কিন্তু আমি আর প্রাইম মিনিস্টারের ইয়ে প্রেস কনফারেন্সে দাওয়াত পেয়েছি, কিন্তু সব সময় পাইনি। যতদিন আমি পজিশন হোল্ড করেছি তারা আমাকে দাওয়াত দিয়েছে, সেটা সত্য, কিন্তু কোশ্চেন করার সুযোগ আর পাইনি। আমি হাত তুলেছি কিন্তু আর ফ্লোর আমাকে দেওয়া হয়নি। যাই হোক, সে একটা ভিন্ন ভিন্ন বিষয়, এবং সেই মজাটা আমরা সবাই নিতাম, যে ওইখানে গিয়ে দেখতাম যেভাবে নতজানু কি, মানে ফানি ফানি, মানে আর কি, যে সাংবাদিক সুলভ না। এটা করার পেছনে শেখ হাসিনা, আমি আরো একদিন বলেছিলাম আরেকটা টক শোতে, এটা আসলে শেখ হাসিনাকে আমরা পাওয়া হয় এর মাধ্যমে। উনি রাষ্ট্রের একটা প্রধান হিসাবে উনি যে আমাদের মুখোমুখি হচ্ছেন, এটা আমরা মিসইউজ করছি। কিন্তু উনি তো দেখা দিচ্ছেন, ওনার কিছু উল্টা পাল্টা যে যেভাবে হোক বা সত্য, সবকিছু তো এখানে আসে। উনার যে দৃঢ়তা থাকে, উনার যে কনফিডেন্স নিয়ে উনি কথা বলেন, এবং আমি শেখ হাসিনার সত্যি এই জায়গায় প্রশংসা করতে হবে যে উনি কিন্তু অপ্রস্তুত কোনো ছিলেন না কোনো কোশ্চেনে। উনার কাছে কিন্তু তথ্য থাকতেও, এবং উনি স্টাডি করে আসতেন, বরং কেউ ভুল তথ্য দিলে উনি সঙ্গে সঙ্গে দেখতেন না, এটা তো এই উনার একটা অভিজ্ঞতা হয়ে গেছিল দীর্ঘদিনের শাসন করার প্রেক্ষিতে, বোধহয় সেই অভিজ্ঞতাটা ওনার হয়ে গেছিল, এবং উনি ভালোভাবে সংবাদ সম্মেলন পরিচালনা করতে পারতেন। তো আমাদের এখনকার সমাজে আমাদের সাংবাদিকদের হেয় করার জন্য প্রায় সময় বলা হয় যে ওই যে জি হুজুর কোশ্চেন করতো, সেই আপা আসলাম তেল দিতে, হ্যাঁ, প্রশ্ন করতে এসেছি না প্রশংসা করতে এসেছি, যারা বলতো,
তা আমার দেখার ইচ্ছা যে ডক্টর ইউনূস আসলে কি করতেন, যে উনি উনার উনার যদি প্রেস কনফারেন্স করতেন, এখানে কারা কি ধরনের তেল কি পর্যায়ে দেয় আমি সেটা দেখতাম। কারণ যারা তেল মারতো তারা তো বিভিন্ন জন চাকরিচ্যুত, তারা তো আর দাওয়াতও পাবে না এখানে। তো যারা এখন নব্য আছেন, যারা বলতেন যে শেখ হাসিনার ওখানে তেল মারে আসে, এই এই শ্রেণী যারা এখন বিভিন্ন মিডিয়া দখল করে আছে, যারা এই সরকারের গুণগান গাইতেছে, তারা ডক্টর ইউনূসের সামনে গিয়ে কি কোশ্চেন করতো সেটা আমার দেখার আগ্রহ ছিল। সেই সেই সূত্র থেকে আমি বলছি যে উনি কেন প্রেস কনফারেন্স করেন না, এবং উনি কেন শুধু সিলেক্টিভ কিছু লোককে ইন্টারভিউ দিলেন, বাকিদের কোনো খবর নেন না, এবং বাংলাদেশি মিডিয়াকে উনি বরাবরই অ্যাভয়েড করে বিদেশি মিডিয়াকেই প্রাধান্য দিচ্ছেন। বিদেশি মিডিয়াকে প্রাধান্য দেওয়ার একটা যুক্তিও থাকতে পারে অবশ্য, যে ওইখানে তো আমি একটা ইন্টারভিউ দিলে তোমরা সবাই একযোগে সেটাই প্রকাশ করো, আমার আর এতগুলো ইন্টারভিউ দেওয়ার দরকার তো হয় না। যাই হোক, আরেকটা বিষয় আমি বলছিলাম যে উনি কি আসলে সাংবাদিকদের ভয় পায় কিনা, জি। সত্যিকার অর্থে তেলে এই সংস্কৃতি উনি চাচ্ছেন না, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে সাংবাদিকদের কঠোর প্রশ্নে উনি ভয় পান। আরেকটা হচ্ছে উনি যে এখন একটা মিডিয়া সেল, ওনার যে উইং আছে সেটা এত স্ট্রং যে হয়তো তাদের মাধ্যমে উনি যা বলা সেটা বলে দিচ্ছেন, বাকিদের আর দরকার নাই। তাদেরকে তো এই দায়িত্ব দিয়ে দিয়েছেন যে উনি যে বিশ্বের সেরা একজন সরকার প্রধান, এটা তারা যথাযথভাবে তুলে ধরছে। আমি বলবো যে লোকজন তাদেরকে সমালোচনা করুক, কিন্তু তারা কিন্তু তাদের মনিবের কাজটা ঠিক মতোই করছে, সেই জায়গায় কিন্তু তারা সফল। এই সফলতার সঙ্গে তারা যে দায়িত্বটা পালন করছে, তো এত সফল দায়িত্ব পালন করার পর হয়তো উনি মনে করছেন যে আমার কি দরকার আর নতুন করে কাউকে ইয়ে করার, আমার প্রোপাগান্ডা টিম এনাফ ফর দিস পারপাস। আচ্ছা, এই এখানে দিক একটা থেকে প্রশ্ন, আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন এখানে করি, সেটা হলো গিয়া এই যে আপনি বললেন যে কঠিন প্রশ্নকে ভয় পায় কিনা, তো আমরা তো আবার আরেকটা জিনিস দেখলাম যে উনি তো প্রধান উপদেষ্টা, ওনার একজন আপনার বিষয় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা দেখলাম কঠিন প্রশ্নের কারণে জেরবার হয়ে কি কি ঘটনা হুম, ঘটে এগুলো ইন দ্য মিটিং, আপনি হুম, এগুলো তো আপনি বললেন একটুখানি। হুম, হুম। এই ধরনের বলছে, আমি তো মনে করি সাংবাদিকদের জন্য এই ধরনের প্রেস কনফারেন্স না করাই ভালো। কারণ এই ছোট উপদেষ্টাই যদি এই অবস্থা হয়, প্রধান উপদেষ্টাকে কি প্রশ্ন করলো, কি বিপদে পড়লো, পরে দেখা গেলো যে প্রতি সপ্তাহে 2-3 জন করে সাংবাদিকের চাকরি যেত, তাহলে এটা কি ভালো হতো না? আমি আমি এটাকে একটু ভিন্নভাবে দেখি। আমি বিশ্বাস করি না এটা ফারুকীর কারণে, ফারুকীর নির্দেশে এদের কারো চাকরি গিয়েছে। চাকরি যাওয়ার দুইটা রিজন আমি বলি। একটা হচ্ছে যে তারা যে কোশ্চেন করেছে সেই কোশ্চেনের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার, তাদের বিরুদ্ধে এক ধরনের থ্রেট দেওয়া হয়েছে, এবং ওই টেলিভিশন স্টেশনগুলোকে হামলা হুমকি দিয়েছে। আমি সংগঠনের নাম মনে করতে পারছি না এই মুহূর্তে। হ্যাঁ, এবং জুলাই একটা ইয়ে আছে, জুলাই রেভলিউশনের পক্ষে ওরকম করে, হুম, এই জাতীয় একটা সংগঠন এটা দিয়েছে। এখন যেটা হচ্ছে সরকারের ফারুকী নিজে এবং আমাদের তথ্য উপদেষ্টা দুইজনই বলেছেন যে না, আমাদের তরফ থেকে এরকম কোনো কিছু ঘটেনি, আমি তাদেরকে বিশ্বাস করছি। কিন্তু যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে তাহলে সরকার কি ব্যবস্থা নিয়েছে, যে এরকম একটা হুমকিতে দিচ্ছে মিডিয়া মিডিয়াকে হামলা করার, তো সরকারের তরফ থেকে সেখানে কি করা হয়েছে? এই মব বাহিনীর বিরুদ্ধে তো সরকার কিছু করেনি। তো পক্ষান্তরে যতই বলুক যে আমাদের হাত নেই, আবার একদিক দিয়ে তারা এটাকে সমর্থনও করেছে, এই চাকরিচ্যুতি। অনেকে বলেন, আরেকটা জিনিস হচ্ছে যে প্রশাসন যারা দায়িত্বে ছিলেন তারা কি সেটা এড়াতে পারতেন কিনা, তারা এই হুমকি মোকাবেলায় নিজেদের দৃঢ়তা নিয়ে যে না, আমরা কেন এদেরকে চাকরিচ্যুত করব, কারণ কোশ্চেন করার অধিকার তো সবার আছে, উত্তর না দেওয়ার অধিকারও আছে। তো আমরা আগে আগে বলতাম যে তৈলাক্ত কোশ্চেন করা হচ্ছে, এখন কঠিন কোশ্চেন করা হচ্ছে, সেটাতে আপনি বাধা দিচ্ছেন কেন? হোক সে যে পক্ষের সাপোর্টার হোক, সে যাদের একটা সে আমি আমি মনে করি যে এই 8 মাসের মাথায় যে ন্যারেটিভ নিয়ে এই কোশ্চেন গুলো করা হয়েছিল যে সাংবাদিকরা, সেটা আমি সমর্থন করি না। কিন্তু তার কোশ্চেন করাকে আমার সমর্থন আমি না করে পাচ্ছি না। সাবজেক্টটা আমি হয়তো পছন্দ করছি না, তাদের এইভাবে বলা উচিত হয়নি, কিন্তু তাদের এই কোশ্চেন করার জন্য তাদের চাকরি চলে যাবে, সেটা আমি সমর্থন করতে পারি না। কারণ তাহলে কি হলো, তাহলে পার্থক্য কোথায় রইলো? আপনি যে বড় বড় কথা বলেন যে সাংবাদিকরা তৈলাক্ত কোশ্চেন করে, তাহলে সাংবাদিকরা তৈলাক্ত কোশ্চেন না করলেও তো বিপদে আছে, তাই না? সাংবাদিকদের তো দুই ধরনের বিপদ। আমরা শুরু থেকেই জানি যে সকল রাজনৈতিক দল এই সরকারকে এক ধরনের নিঃশর্ত সমর্থন দিচ্ছিল, অন্ততপক্ষে প্রকাশ্যে দিচ্ছিল। আজকে দেখলাম
যে মে দিবসের প্রোগ্রামে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন রাখা যৌক্তিক নয়। হুম, এই যে কথাটা বলছেন উনি, তাহলে হুম। কি এই প্রকাশ্যে সমর্থন দেওয়া অথবা প্রকাশ্যে বিরোধিতা না করার যে আমরা দৃশ্যগুলি দেখেছিলাম গত 9 মাস, সেটা কি পরিবর্তিত হতে যাচ্ছে আপনার কাছে মনে হয়? আমি মনে করি যে উনি অনেক দেরিতে বলতেছেন এটা। এই ঘটনা ঘটে গেছে বা জনগণ জানতেছে এখন। এই ঘটনা কিন্তু ঘটে গেছে যেদিন ফখরুল ইসলাম মির্জা ফখরুল আহ, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বের হয়ে এসে বললেন আমরা অসন্তুষ্ট, আমরা সন্তুষ্ট হতে পারিনি। রাইট। এটাতেই কিন্তু দারুণ একটা মেসেজ ছিল যে আপনি যা ইচ্ছা তা করবেন সেটা আমরা মেনে নেব না, এবং সেটাই হওয়ার উচিত ছিল। একটা রাজনৈতিক দল অন্ধভাবে কমপ্লিট স্যারেন্ডার কারো শাসকের উপর যদি দিয়ে দেয়, রাজনৈতিক দলগুলো যদি শাসককে চলতে দেয়, তার জবাবদিহিতা না থাকে, সে তো যা ইচ্ছা তা করবে। এবং ডক্টর ইউনূস তাই করছিলেন। এবং এবং তার অনেকগুলো লক্ষণ তো আছে, আপনি নিজেই জানেন। আরাকানের বিষয়টা সহ, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে ওনারা কি ডিসিশন নিচ্ছেন সেটা এখানে স্টেক হোল্ডারদের কাউকে জানাচ্ছেন না, তারপরে বলছেন যে আমরা তো একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। উনি কিভাবে নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন? ওনার উপদেষ্টা কিভাবে বলতে পারে যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, যখন বিএনপি সহ ধরলাম আওয়ামী লীগকে আপনি গণায় ধরেন না? অন্যান্য রাজনৈতিক দলগুলো তো আছে, তাদের সাথে তো আপনি সম্মিলিত ভাবে বসতে পারতেন, কথা বলতে পারতেন। কি ডিসিশন নিচ্ছেন? জাতিকে তো অন্ধকারে রাখতে পারেন না আপনি। বিএনপি সেদিনে ভুল করেছে, সেদিন রাইট ছিল বেরোয় এসে যেটা বলেছেন যে আমরা চরম ভাবে আপনারা অসন্তুষ্ট, এবং মানুষ ধরে নিয়েছিল যে এখন শুধরানোর ওনার সময় আছে ডক্টর ইউনূসের, এবং রোড ম্যাপ ক্লিয়ার করা দরকার আছে। কিন্তু পরের দিন বিএনপি পুরো উল্টো দিকে 360 ডিগ্রি উল্টো গিয়ে বলল আমরা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে যাব। এবং এটা আহ, সম্ভবত নজরুল ইসলাম খান দিয়েছিলেন এই জি, বক্তৃতা। জি, আমি জি। সেদিনই ধরে নিয়েছি বিএনপির রাজনীতি আজকে এখানে শেষ। বিএনপি যে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন এখানে ধূলিসাৎ করে দিছে তারা নিজেরাই। আমি এটা বিএনপির একজন বড় নেতার সাথে শেয়ার করেছি, উনি আমাকে ধুনপুন বুঝাতে চেয়েছেন। আজকে এটা তারেক জিয়ার বক্তৃতার মাধ্যমে আবার প্রমাণিত হলো যে তারা আবার ট্রেকে আসার চেষ্টা করছেন, কারণ তারা বুঝে গেছেন যে বিএনপি কে আর বর্তমান সরকার গণনায় ধরছে না। বর্তমান সরকারের হাতে আছে জামাত, বর্তমান সরকারের হাতে আছে এনসিপি। সো বিএনপি কে ভুলিয়ে ভালিয়ে যা কিছু করছেন উনি করে যেতে পারছেন, এবং তাদের মতামত নেওয়ার তারা প্রয়োজন বোধ করছে না। এবং বিএনপি আজকে যদি এটা উম, তাদের হুঁশ হয় যে যে আমরা অন্ধ সমর্থন করব না, নিঃস্বার্থ সমর্থন কাউকে করব না, আমরা সমর্থন করব আমরা স্পেসিফিক ইস্যুতে আমরা দেখব। এবং অবশ্যই আমি এটাও বলছি যে ডক্টর ইউনূসকে তাদের সমর্থন করতে হবে, কারণ আমাদের এখন তো আর কোনো উপায় নাই, আমাদের একটা নির্দিষ্ট ইলেকশন আমাদের করতে হবে। তাই বলে আপনি কালকে ডক্টর ইউনূসকে হটাও সেই আন্দোলনে যান, আমি সেটা বলছি না। আমি বলছি যে একটা নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি, নির্দিষ্ট একটা রাজনৈতিক ইলেকশন ম্যাপ আমার দরকার। সেই ম্যাপের ক্ষেত্রে ডক্টর ইউনূসকে ওনারা সহযোগিতা করতে হবে, এবং তার কাছ থেকে এটা আদায় করতে হবে যে আসলে কখন যাবে। আজকে আমি আরেকটা কথা আপনাকে বলি, ডক্টর ইউনূস যে ইলেকশন নিয়ে যে একদিন এক কথা বলতেছে, একদিন ডিসেম্বর বলে, একদিন জুনের মধ্যে শেষ করব বলে, আবার ছোট প্যাকেজ হলে ডিসেম্বর বলে, আবার বড় প্যাকেজ। তো ওনার প্যাকেজ শেষ হবে কবে, ওনার প্যাকেজ কি, সেটাও তো উনি বলছেন না। তাহলে এখানে আরেকটা জিনিস, যখন আরাকান ইস্যুটা আসছে, আপনি খেয়াল করে দেখেন আরাকান ইস্যু যদি কোনোভাবে যদি আজকে আরাকান, আমি জানি আপনি আরাকান নিয়ে আমাকে কোশ্চেন করবেন, আমি কোশ্চেন করার আগে বলছি জি, যে জি, জি, বলেন। যে আরাকান ইস্যুতে আমরা মানবিক করিডোর আমরা কেন দেব তাদেরকে? মানবিক করিডোর আমরা শুধুমাত্র দেব আমাদের স্বার্থে। আমাদের স্বার্থটা কি? আমাদের ঘাড়ের উপর 12-13 লাখ রোহিঙ্গা পড়ে আছে, এবং আরো কিছু রোহিঙ্গা আসার পথে আছে। তো এই রোহিঙ্গা গুলোকে তারা যে নেবে, আরাকান আর্মি যে নেবে, সেই সেই নিশ্চয়তা আমার কোথায়? তাদের সাথে আমাদের বৈঠকে কি এটা কোনো শর্ত পূরণ হয়েছে যে আমরা তাদেরকে কেন মানবিক সহায়তা দিতে যাব, করিডোর দিতে যাব? এই করিডোরটা কি আসলে, করিডোর কি সেটাও আমাদের কাছে ক্লিয়ার না। এবং করিডোর কি দ্বিপাক্ষিক না একপাক্ষিক? করিডোর দিয়ে কি যাবে, এবং এটা কতদিন হবে? এবং এখানে যে
ইন্টারেস্টেড পার্টি আছে, জাপান, সরি, চীনা আছে, ভারত আছে, তাদের বড় ইনভেস্টমেন্ট আছে সেখানে। তো তারা মানবিক সাহায্যের জন্য যদি দরকার হয়, জাতিসংঘ আমাদেরকে খুঁজতেছে কেন? তাদেরকে দিয়েও তো বলতে পারে। আমরা কেন এত মানবিক হয়ে গেলাম যে আমাদের কি দরকার হবে? তাহলে এখানে রাশিয়া আছে, এবং অবশ্যই অবশ্যই আমেরিকান তো আছেই, এই যে আরাকান আর্মির পেছনে। তো এখানে যদি তারা একটা নতুন একটা রাষ্ট্র করতে চায়, সেটাও যদি আমাদের সমর্থন থাকে, তাহলে আমরা কোন শর্তে সেই সমর্থন দেব, সেগুলো কিন্তু ক্লিয়ার হওয়া উচিত। এবং আমাদের উপদেষ্টা, যিনি হঠাৎ উদিত হয়েছেন, রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা, উনি বলছেন যে এখানে কারিগরি সহায়তা দেবো। কি কারিগরি সহায়তা আমি জানি না। তারপর এই উপদেষ্টা বললেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের প্রেস সেক্রেটারি বললেন যে আমাদের কোনো আলোচনাই হয় নাই। আলোচনা হয়নি, রাইট। এদিকে জাতিসংঘ বলছে, প্রতিনিধি বলছেন যে যদি এই ধরনের মানবিক সহায়তার দরকার হয়, তাহলে অবশ্যই দ্বিপাক্ষিক হতে, দুই দেশের মধ্যে হতে হবে, দুই দেশের মধ্যে সম্মতিতে হতে হবে, এক পক্ষে সম্মতিতে হবে না। রাইট? যেমন মনে করেন আমরা সম্মতি দিলাম, আমরা দিয়ে দিলাম, ইয়ে মায়ানমার এখানে আপত্তি মিয়ানমার করতে পারে। করতে পারে, হ্যাঁ, রাইট। অলরেডি মায়ানমার আপত্তি করেছে। কয়দিন আগে তারা একটা প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশকে, তোমরা এই নন স্টেট অ্যাক্টর যারা আছে ওইখানে, বিশেষ করে আরাকান আর্মি, তাদের সাথে তোমরা যোগাযোগ করছো, এটা আমরা ভালো চোখে দেখছি না, অলরেডি প্রতিবাদ করেছে তারা। তো তাহলে আমরা যা কিছু করি, ভারত, চায়না এবং রাশিয়া, আমাদের যে সুপার পাওয়ার যে এখানে এটা মাথা গালাচ্ছে, আমেরিকা, সবার সম্মতিতে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। আমরা নিজে এমন কিছু করা উচিত না যেটাতে আমাদের সার্বভৌমত্ব হুমকি হয়ে দাঁড়ায়, আমাদের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ায়। আমরা স্টারলিংকে বাংলাদেশে অপারেশনের অনুমতি দিয়েছি। আপনি খেয়াল করে দেখেন, তারা পার্বত্য চট্টগ্রাম দিয়ে তাদের কর্মসূচি শুরু করছে। এইটা কিন্তু স্যাটেলাইট ফোন, যেখানে 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 আপনি কোথা থেকে কার সঙ্গে করছেন আপনার অধিকারের মধ্যেই থাকে, এখানে রাষ্ট্র নিয়ন্ত্রণের খুব একটা প্রয়োজন থাকে না। তো সে দুর্গম এলাকায় আপনি কমিউনিকেশন করছে, এই দুর্গম এলাকায় আমি সহযোগিতা যখন করতে যাচ্ছি, এই সহযোগিতা কে কে পায়? এই সহযোগিতা আরাকান আর্মি পাবে, এই সহযোগিতা বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশ বিরোধী যে সমস্ত নন স্টেট অ্যাক্টর গুলো আছে, বিদ্রোহী গ্রুপ আছে, তারা পাবে, ভারতীয় অ্যাক্টররা পাবে। সো আমরা কিন্তু এখানে আরেক ধরনের হুমকি ডেকে আনছি। এই যে ডক্টর ইউনূস যে আমাদের নির্বাচনের যে এত তারিখ ঘোষণা করছে, আমার দৃঢ় বিশ্বাস, আমি আশঙ্কা করছি উনি জুনেও নির্বাচন দেবেন না। কারণ উনি জুনের কথা বলছেন। 26 জুনেও দিবেন না? না, আমার মনে হচ্ছে উনি দেবেন না। কারণ হচ্ছে আরাকানের সাথে যদি আমাদের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে Right. কিন্তু এখানে দুর্যোগের একটা অ্যাক্টের উনি অংশ না, নিতে তখন পারেন। তো নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়বে। সংবিধানের 123(3)(ক) ধারা অনুযায়ী উনি অনির্দিষ্টকালের জন্য নির্বাচন বন্ধ করতে পারেন। সেই সম্ভাবনা কিন্তু আমরা মানে মানে এইটা দুর্যোগকালীন যে সমস্ত আপদ আসে, যে আপনার ঘূর্ণিঝড় হেন তেন, এগুলাতে নির্বাচন বন্ধ করা যায় না, কিন্তু যুদ্ধ হলে আপনার নির্বাচন বন্ধ করা যায়। আমার মনে হচ্ছে উনি ওই দিকেও চিন্তা করতে পারেন, যে ওরকম পরিস্থিতি। কারণ এখন কেন উনি যুদ্ধ করতেছেন, যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন, এই বার্তা ওগুলো কেন দিচ্ছেন উনি? ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আমাদের কি? হুম, আমরা কেন যুদ্ধের বার্তা দেব আমাদের জনগণকে? জি, আমাদের জি। জনগণ কেন প্রস্তুত থাকবে? আমরা কেন প্রস্তুতি নিব? আমাদের এগুলো কি মেসেজ? ভারত পাকিস্তান যে যুদ্ধ করছে, আমাদের যেটুকু করণীয়, সেটা আমি গত সপ্তাহ বলেছি হয়তো আপনাকে, যে আমরা চুপ থাকা, আমাদের নিরপেক্ষ থাকা দরকার। কারণ আমাদের নিরপেক্ষতার একটুখানি ক্ষুণ্ণ যদি হয়, আমাদের স্টেটমেন্ট যদি উল্টাপাল্টা হয়, তাহলে ভারত আমাদেরকে যে যে চোখে এখন দেখছে এই সরকার আমলে, আমাদেরকে বলবে যে আমরা পাকিস্তানের সাথে মিলে আমরা তাদের বিরুদ্ধে শত্রুতা করছি। সো এখানে তারা অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে। আমাদের তো দরকার নাই এগুলো নিয়ে কথা বলা। আমাদের বারবার জি, বলছে যে আমাদের ল্যান্ড আমরা ইউজ করতে দেব না, এবং আমরা ভারতের বিরুদ্ধে, সেভেন সিস্টার বিরুদ্ধে আমাদের এখানে কোনো কার্যক্রম হচ্ছে, হবে না, সেটাও আমরা ভারতকে নিশ্চয়তা দেব। আমরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান চাই, আমরা মায়ানমারের সাথে সহ অবস্থান চাই, ভারতের সাথে সহাবস্থান চাই, এবং ভারত পাকিস্তান দুই দেশেরও সহাবস্থান চাই। কারণ আমরা এই মনে করি যে এই অঞ্চলে কোনো একটা দেশের অশান্তি যদি সৃষ্টি হয়, সেটা আহ, যে আমাদের এখানেও লাগবে। জি। অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। আমি প্রত্যাশা করি যে আপনার এই শেষ
আশঙ্কাটা হুম। বাস্তবায়িত না হোক। কারণ যদি এই শেষ আশঙ্কা বাস্তবায়িত হয়, কার লাভ হবে জানি না, কিন্তু জাতি হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আনিস আলমগীর কিন্তু অনেক বড় ধরনের একটা আশঙ্কার কথা বললেন, এবং এছাড়াও উনি অন্যান্য প্রসঙ্গে যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা সবগুলো আপনার সঙ্গে হয়তো আপনাদের একমত হওয়ার দরকার নেই, কিন্তু আমি প্রত্যাশা করি ওনার বক্তব্যগুলো আপনাদের ভিন্ন একটা চিন্তার দরজা উন্মুক্ত করবে। আপনারা ভালো থাকবেন, আগামীতে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।